এখন অরিত্র মিত্রের 6টি নাড়ি বিশ্লেষণ করব, যেখানে রয়েছে জন্মনাড়ি, কর্মনাড়ি, সাংঘাতিক নাড়ি, সমুদয় নাড়ি এবং রয়েছে বিনাশ নাড়ি ও মানস নাড়ি। তো নাড়ি বিশ্লেষণ জন্মছকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে অনেক কিছু জানা যায়। তো আসুন শুরু করি। এখানে প্রথমে চলে আসবো জন্মনাড়িতে। কি আছে জন্মনাড়িতে সেটা দেখি। জন্মনাড়ি হচ্ছে চন্দ্র যে নক্ষত্রে থাকে সেটাই হচ্ছে জন্মনাড়ি। তো দেখতে পাচ্ছি জাতকের রাশি হচ্ছে কুম্ভ, এবং কুম্ভতে এই যে রাহু নক্ষত্র অর্থাৎ 24 নম্বর নক্ষত্রে চন্দ্র বসে আছে, এটাই হচ্ছে জন্মনাড়ি। জন্মনাড়ি আসলে কি? জন্মনাড়ি হচ্ছে এমন একটা নাড়ি যেটা দ্বারা জাতকের সুস্থতা, অসুস্থতা, রোগ ব্যাধি প্রভৃতি নির্ণয় করা হয়ে থাকে। তো জন্ম সময় চন্দ্র জাতকের এই 24 নম্বর নক্ষত্রে ছিল। এই নক্ষত্রের নাম শতভিষা নক্ষত্র। তো এখানে জন্ম সময়ে অন্য কোনো নক্ষত্র ছিল না, অন্য কোনো গ্রহ ছিল না। এই চন্দ্র যে নক্ষত্রে বসে আছে এখানে কেউ ছিল না। কিন্তু গ্রহ নক্ষত্র তো ক্রমাগত ঘুরছে। জন্ম সময়ের এটা তো ফিক্সড, এটা চেঞ্জ হবে না। কিন্তু গ্রহ নক্ষত্র ক্রমাগত ঘুরছে, যার কারণে কিছুদিন আগে হয়তো কিছুদিন বলতে হতে পারে যে 5-6 মাস বা 8 মাস 10 মাস এরকম আগে এইখানে শনি বসেছিল। তো এইখানে শনি বসে থাকার কারণে ওই সময় কিন্তু জাতককে দেহ পীড়ার ভিতর দিয়ে যেতে হয়েছে। রোগ ব্যাধি, তারপর হচ্ছে বিভিন্ন রকমের অসুস্থতা, পীড়া, এর ভিতর দিয়ে যেতে অবশ্যই হয়েছে। জন্মনাড়িতে ওই সময় শনি বসেছিল। এখন পার হয়ে গেছে, এখন এই মুহূর্তে আজ অক্টোবরের 1 তারিখ 2024, এখন কিন্তু শনি পার হয়ে গেছে। সুতরাং এই সময় কিন্তু সে এইটা থেকে মুক্ত হয়েছে, দেহপীড়া থেকে। এই নক্ষত্রে শনি নেই। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে এই যে জন্মনাড়িতে যখনই কোনো গ্রহ এসে বসবে, সেটা যদি পাপ গ্রহ হয় তাহলে পাপের প্রভাব পাবে, অর্থাৎ পীড়া পাবে। আর যদি শুভ গ্রহ এসে বসে তাহলে শুভ প্রভাব পাবে। শুক্র, বুধ বা শুভ চন্দ্র যদি থাকে তাহলে শুভ। অর্থাৎ এই যে চন্দ্রটা, এই চন্দ্র কিন্তু শুভ, কারণ হচ্ছে রবির বিপরীতে বসে আছে পূর্ণিমার চন্দ্র। এটা শুভ, অলওয়েজ শুভ। তার কারণে জাতক শারীরিকভাবে সুস্থতা প্রদান করবে। এই চন্দ্র তাকে শারীরিকভাবে সুস্থতা দিয়ে থাকবে। এখানে অন্য কোনো শুভ গ্রহ এসে জন্ম সময় পড়লে সে আরো বেশি সুস্থ হয়ে যাবে। তো জন্মনাড়ি কভার করলাম, এখন চলে আসবো কর্মনাড়িতে। কি আছে কর্মনাড়িতে দেখি। কর্মনাড়িতে জন্ম সময়ে মঙ্গল বসে আছে। মঙ্গল যদি জন্ম সময়ে কর্মনাড়িতে বসে থাকে তাহলে সেটা দ্বারা কি বোঝায়? অর্থাৎ কর্মনাড়িতে কোনো গ্রহ যদি থাকে তাহলে সেটা শুভ গ্রহ থাকা উচিত। শুক্র, বুধ বা শুভচন্দ্র বা বৃহস্পতি, এরা থাকলে ভালো। আর যদি তারা না থাকে তাহলে অন্য কেউ না থাকাই ভালো। কিন্তু এখন এখানে মঙ্গল বসে আছে। মঙ্গল বসে থাকার কারণে কর্মে ঝামেলা, আজীবন কর্ম পাওয়ার জন্য ঝামেলা করতে হবে। এমনকি কর্মেও ঝামেলা থাকতে থাকে, অর্থাৎ যে কর্মে সে যা, সেই কর্মে তাকে অবশ্যই সংঘর্ষ করতে হবে, সংগ্রাম করতে হবে, ঝামেলা পোহাতে হবে, এসব। এখানে কিছুদিন আগে এখানে মঙ্গল ছিল। তো মঙ্গল থাকার কারণে এখানে তাকে কর্মে ঝামেলা পোহাতে হয়েছে। অর্থাৎ সে যে কর্মেই থাকুক, যে কর্মেই যাক, যে কর্মের সাথে সংশ্লিষ্ট হোক, তাকে ঝামেলায় পোহাতে হবে, ঝামেলার ভিতর দিয়ে যেতেই হবে। তো এই হচ্ছে কর্মনাড়ি। কর্মনাড়ি এইখানে যখন তার কোনো শুভ গ্রহ এসে বসবে তখন কিন্তু তার কর্মপ্রাপ্তি হবে। অর্থাৎ এখানে রাজযোগকারী গ্রহ মঙ্গল যেহেতু জন্ম সময় এখানে বসেই আছে, যখন মঙ্গল এখানে এসে পড়বে, তার উপযুক্ত বয়স যখন হবে, তখন যখন এখানে এসে মঙ্গল বসবে বা তার এখানকার কোনো শুভ গ্রহ, বিশেষ করে দশমপতি এই যে বুধ, বুধ যখন এখানে এসে বসবে, এই যে ঘুরতে ঘুরতে বুধ যখন এখানে এসে পড়বে, তখন কিন্তু
তার কিন্তু কর্মের প্রতি আগ্রহ তৈরি হবে, কর্ম প্রাপ্তির সংযোগ তৈরি হবে, কর্মের জন্য সে মরিয়া হবে। অর্থাৎ এই নক্ষত্র তার কর্মকে নির্দেশ করে। যখনই কর্মকে নির্দেশ করে এমন কোনো গ্রহ, বিশেষ করে বুধ যেহেতু তার দশমে আছে, এই বুধ এখানে আসার সাথে সাথে তার কর্মের প্রতি আগ্রহ তীব্র মাত্রায় বৃদ্ধি পাবে। এটি হচ্ছে কর্মনারী। কর্মনারী সবসময় কর্মকে নির্দেশ করে এবং কর্মের প্রতি তার স্পৃহা বৃদ্ধি করে। আর নেগেটিভ গ্রহ এসে বসলে কর্মে তার ক্লান্তি তৈরি করে, কর্মে তার আগ্রহ থাকে না, কর্ম করতে পারে না, কর্মে ঝামেলা তৈরি হয়, অশান্তি তৈরি হয় ইত্যাদি আর কি। এখন এরপরে চলে আসবো সাংঘাতিক নারীতে। কি বলছে সাংঘাতিক নারী সেটা একটু দেখা যাক। সাংঘাতিক নারী বলতে বোঝানো হয় যে সাংঘাতিক বিপদ আপদ, অর্থাৎ লাইফে ঝামেলা লেগে থাকে, বিপদ আপদ, তারপরে হচ্ছে বিভিন্ন রকম ফাড়া, এই টাইপের আর কি। তো এখানে সাংঘাতিক বিষয়ের এখানে এই নক্ষত্র হচ্ছে সাংঘাতিক নক্ষত্র। এই নক্ষত্রে জন্ম সময় এই শনি বসে আছে। শনি একটা পাপ গ্রহ, সেই পাপ গ্রহ জন্ম সময় বসে থাকার কারণে এই জাতকের আজীবন বিভিন্ন রকমের ঝামেলার ভিতর দিয়ে যাওয়া, সময় বার করতে হবে। এই সাংঘাতিক অর্থাৎ সহজ পরিস্থিতি কঠিন হয়ে যাবে। যে একটা সহজ বিষয় যা সহজে সমাধান করা যায় তার তার জন্য কঠিন। সেই সহজে মানে জীবনের রাস্তা তার জন্য কখনোই সহজ হবে না। এখানে তার ভাগ্য ঘরে যেহেতু গল্পটা করছে, তার মানে ভাগ্য তার সাথে সবসময় অন্যায় করবে। অর্থাৎ সে যেটা সহজে পেতে পারে সেটা তো হবে না। পৈতৃক সম্পত্তি যদি তার পাওয়ার অধিকারও থাকে, তবুও কোনো না কোনো কারণে সেখানেও তার ঝামেলা থাকবে। অর্থাৎ যা মানুষ সহজে পেয়েও যায়, তবুও সেটা পেতেও তার পরিশ্রম করতে হবে, কষ্ট হবে এবং তার জন্য আশায় ছেড়ে দিতে হয় বিষয়টা, এরকম পরিস্থিতি তৈরি হবে। তো এরপরে এখানে এই শনির যে সমস্যা, এটা সমাধান হচ্ছে এখানে যখন কোনো শুভ গ্রহ এসে বসবে তখনই এই সমস্যা কিছুটা ম্লান হবে, লঘু হবে। এখানে শুভ গ্রহ বলতে এই মুহূর্তে এখানে কোনো শুভ গ্রহ নেই। এখানে শুভ গ্রহ শুক্র, তারপরে শুভ চন্দ্র অথবা বৃহস্পতি, বুধ, এরা যদি কখনো এসে এর মধ্যে যায় তখনই এটা ওই সময়ের জন্য শুভ হবে। আর বাকি সময়টা আবারও অশুভই থাকবে। এবং কোনো অশুভ গ্রহ এসে যদি পড়ে, বিশেষ করে এটা রবি যখন এখানে আসবে ভাদ্র মাসে, তখন এটা আরো বেশি বিপজ্জনক হবে। অর্থাৎ ভাদ্র মাসের যে শেষের দিক, ভাদ্র মাসের শেষের সময়টা, বিশেষ করে শেষের 5-7টা দিন, ভাদ্র মাসের 5-7টা দিন শেষের এবং আশ্বিন মাসের শুরুর 5টা দিন, এই সময়গুলো জাতকের কখনোই ভালো যাবে না। এই সময় তার লাইফে ঝামেলা থাকবেই থাকবে। আর রবি যখন এখান দিয়ে যাবে, এখান দিয়ে এই বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাসও দেখা যাবে যে মাঝখানের যে 10টা দিন, এই মাঝের 10টা দিন জাতকের কখনো ভালো যাবে না। এই সময় সে মানে কর্মে হয়তো তার একটা প্রভাব ফেলবে, কর্মে তার ঝামেলা সৃষ্টি করবে। হয়তো কর্মের প্রতি তার স্পৃহা তৈরি করতে পারে, যেহেতু এটা নবম প্রতি, কিন্তু তার ঝামেলা তাকে তো অবশ্যই তৈরি করবে। আষাঢ় মাসের মাঝের 10 দিন। চলে আসি সমুদয় নারীতে। সমুদয় নারীর কি অবস্থা দেখি। সমুদয় নারী মঙ্গলের নক্ষত্রে কেউই নেই, ফাঁকা আছে। তো এখানে কেউ না থাকার কারণে এটা মুক্ত। কিন্তু সমুদয় নারী হচ্ছে স্ত্রী বিষয়ক, সংসার বিষয়ক বিভিন্ন ক্ষেত্রকে নির্দেশ করে। তো এখানে কিছু না থাকার কারণে স্ত্রী সংক্রান্ত সমস্যা, যদিও লগ্নের সপ্তমে মঙ্গল বসে থাকার কারণে স্ত্রী সংক্রান্ত বা ফ্যামিলি সংক্রান্ত সমস্যা তো আছেই, কিন্তু এখানে যেহেতু এই মুহূর্তে কেউ নাই বা জন্ম সময়ও কেউ নাই, সুতরাং এটা ভালো। অর্থাৎ সমুদয় নারীতে কোনো গ্রহ না থাকাই ভালো। শুভ গ্রহ যখন এসে বসবে তখন সেটা শুভ ফল দেবে, অশুভ এসে বসলে অশুভ ফল দেবে। এটা হচ্ছে সমুদয় নারী। তো এরপরে এদিকে আছে বিনাশ নারী। এই যে বিনাশ নারীতে কেউ নাই এবং এটা আবার লগ্ন, এই লগ্ন বিনাশ নারীতে আছে। তো বিনাশ নারী জাতকের বিনাশের কারণ হয় এবং জাতকের বড় বড় ফাড়া বা যেগুলো তার অঙ্গহানি বা মৃত্যু সম বিপদ ডেকে আনে, এমন এমন বিষয়কেই বিনাশ নারী নির্দেশ করে থাকে। বিনাশ নারী জাতকের লগ্ন বসে থাকার কারণে এই নক্ষত্রে যখনই কেউ আসবে তখনই তার বিপদ ঘটিয়ে যাবে। শুভ গ্রহ আসলে তো শুভ হবে, অশুভ আসলে অশুভ হবে।
তো এটা হচ্ছে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক এবং পৌষ। পৌষ মাসে এই জাতকের এর উপর দিয়ে রবি যাবে। তখন মাঝের দিকের সময়টাই এর উপর দিয়ে রবি যাবে, তখন দেখা যাবে যে জাতকের বিপদ আপদ কিছু হচ্ছে। কারণ রবি গেলে বিপদ হয় এই জন্য যে রবি প্রতি হয় 1 মাস করে থাকে, এই জন্য একটু আইডেন্টিফাই করা সহজ হচ্ছে যে রবি কোথায় থাকবে ওই সময়। তো রবি ক্রূর গ্রহ, ক্রূর এবং এটাকে পাপ গ্রহ বলা হয় থাকে রবি। তো এই কারণে রবি যার উপর দিয়ে যায় তার উপরে একটা প্রভাব ফেলে দেয়। তো এই কারণে জাতকের পৌষ মাসের মাঝের দিকে তার একটু ঝামেলা থাকবে, এই সময় এসে বিভিন্ন ধরনের সমস্যা ফেস করবে এবং ফাড়া টাড়া এগুলো তো থাকবে। আর অন্যান্য গ্রহের ব্যাপারটা বলতে পারবো না, কারণ গ্রহগুলো ওগুলো ওইভাবে প্রেডিকশন করা যায় না, কিন্তু রবিটা প্রেডিক্ট করা যায়, এই কারণে বলতে পারলাম। শুভ গ্রহ থাকলে শুভ, অশুভ থাকলে অশুভ। এরপরে মানস নাড়ি। মানস নাড়ি হচ্ছে এটা। তো মানস নাড়িতে জন্ম সময়ে দেখা যাচ্ছে রাহু বসে আছে। মানস নাড়ি মানে হচ্ছে মানসিক বিষয়, অর্থাৎ জাতকের মানসিক অবস্থা কেমন, শান্তিতে আছে না অশান্তিতে আছে। যেহেতু এই জাতকের মানস নাড়িতে রাহু বসে আছে জন্ম সময়, তার মানে তার মানসিক অশান্তি আজীবন থাকবে। তো রাহুর মতন গ্রহ যদি মানস নাড়িতে বসে থাকে, তাহলে তার মানসিক অস্থিরতা, মানসিক দুর্বলতা বা লোভ, মানে যত রকমের নেগেটিভ চিন্তা ভাবনা আছে এইগুলো তো থাকবেই, সাথে নেগেটিভিটির সাথে সাথে মানসিক অসুস্থতা বা বিভিন্ন রকমের বৈকল্য এগুলো তো থাকবে তার ভিতরে, যেগুলো মানে আজীবন তাকে বহন করতে হবে এবং অন্যদেরকেও তা পীড়া দিয়ে যাবে। এইখানে পরিত্রাণের উপায় কি? এখানে যদি কোনো শুভ গ্রহ এসে বসে কখনো, তাহলে এটা ওই সময়ের জন্য শুভ থাকবে। মানে গ্রহরা তো ক্রমাগত ঘুরছে, ঘুরতে ঘুরতে যখন এসে এর উপরে পড়বে কোনো গ্রহ, তখন এটা শুভ হবে। তো যখন এই যেটা বলছিলাম পৌষ মাস, মাঘ মাসে যখন এইখানে আসবে রবি, মাঘ মাসের মাঝের সময়টাই, অর্থাৎ মাঝের 10 দিন এরকম সময় রবি এর উপর দিয়ে যাবে, যেহেতু রাহুর উপর দিয়ে রবি যাবে, তখন তখন কিন্তু প্রচন্ড মানসিক সমস্যায়, মানসিক যন্ত্রণায়, পীড়া কোনো না কোনো ভাবে সে ভোগ অবশ্যই করবে। তো এটাই হচ্ছে মানস নারীর অবস্থা, অর্থাৎ জাতককে মানসিক পীড়া দেখতে। আমি অনেক হরস্কোপ লাইভে করেছি, অনেক হরস্কোপের বিশ্লেষণ করেছি, কিন্তু এই যে বিশ্লেষণে এই যে গ্রহের যে অবস্থা, অর্থাৎ আগের ভিডিওতে আমি বেশ কিছু কথা বলেছি, তার ভিতরে অনেক কথাই নেগেটিভ আছে, নেতিবাচক আছে। এবং আমি যে নারী বিশ্লেষণ করলাম, সেই নারী বিশ্লেষণে দেখা যাচ্ছে যে এই যে নারী বিশ্লেষণে দেখা যাচ্ছে যে কর্ম নারীতে একটা আগ্রহ, সাংঘাতিক নারীতে একটা আগ্রহ, আবার মানস নারীতেও একটা আগ্রহ রয়েছে। এই যে 3টা নারী বিপর্যস্ত, এই এতগুলো নারী বিপর্যস্ত আমি কারোর হরস্কোপে এখনো পর্যন্ত দেখিনি, এই প্রথম দেখলাম। তো এগুলো যথেষ্ট নেগেটিভিটি এর ভিতরে রয়েছে, জাতকের মানে জীবন লিড করতে, সামনের দিকে এগিয়ে যেতে প্রচুর সংগ্রাম করতে হবে। তো এখানে আমি সাজেস্ট করবো যে গ্রহ নক্ষত্রের পরিস্থিতি অবস্থা বুঝে, যেহেতু তার পরিস্থিতি অনেকটা নেগেটিভই, আসলেই নেগেটিভ, আমি হতাশ করছি না, আসলেই নেগেটিভ। তো এই ব্যাপারে মানে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য আমি বলবো যে রত্ন ধারণ আবশ্যক, অর্থাৎ এটা বুঝে শুনে এখান থেকে কোন পরিস্থিতি উৎপন্ন করলে বা কি ধরনের গাইডলাইন নিলে জাতক আরো ভালো করতে পারে, সামনের দিকে এগিয়ে যেতে পারে, তার জন্য বেশ কিছু স্টেপ নিতে হবে, সেইগুলো যেন তারা করে, এই ব্যাপারে আমি সামনের ভিডিওতে বলবো। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।